শাহজালালে অগ্নিকাণ্ডে $1 বিলিয়ন ক্ষতির শঙ্কা বিজিএমইএর সব অভিযোগের তদন্ত চলছে জানিয়েছেন উপদেষ্টা। 7 দিনে 3 আগুন নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। দেশে একের পর এক আগুনে গভীর শঙ্কায় জাতি, বলেছেন রিজভী। ক্ষমা চাওয়ার আহ্বানকে স্বাগত জানালেন সালাউদ্দিন। খণ্ডিত বক্তব্য প্রচারের অভিযোগ। নির্বাচনের রিমোট ইসির হাতে নেই অভিযোগ এনসিপির। শাপলা না দেওয়ার আইনগত ব্যাখ্যা দাবি। কোনো দল বা ব্যক্তির কাছে জবাবদিহি নয় নাকচ ইসির। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাঠের কর্মসূচি অব্যাহত জামাত সহ সমমনাদের। জামাতের পিআর আন্দোলনকে রাজনৈতিক প্রতারণা বললেন নাহিদ। 5% বাড়ি ভাড়া অনুমোদনে সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান এমপিওভুক্ত শিক্ষকদের। নতুন কর্মসূচি ঘোষণা, ক্লাসে ফেরার আহ্বান শিক্ষা উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। তৈরি পোশাক খাতের মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ $1 বিলিয়ন ছাড়াবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এই আগুনে পোশাক ও স্বাস্থ্য খাত বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। এদিকে অগ্নিকাণ্ডের বিষয়ে ওঠা সকল অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রবিবার দুপুরে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন শেষে এই তথ্য জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 24 ঘন্টা পরেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপ ভবন থেকে ধোঁয়া বেরোচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আসার পরেও তা নির্বাপনের জন্য শনিবার সকাল থেকেই অগ্নিকাণ্ড স্থলে পানি ছিটিয়েছেন ফায়ার ফাইটাররা। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বলেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। প্রত্যেকটা অভিযোগ আমলে নেওয়া হবে। আমরা এখনই একটা ক্যাটালগিং কমিটি করে দেওয়া হয়েছে, যারা এই আগুনের পূর্ববর্তী এবং বর্তমান অবস্থায় পুরো ঘটনার ক্যাটালগিং করবে। গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে তদন্ত সংস্থার সকলকে একত্রে নিয়ে আমরা এখান থেকে এর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব। ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, বিকল্প হিসেবে 3rd টার্মিনালে রাখা হবে আমদানি পণ্য। প্রতিদিন 200 থেকে 250টি কারখানার পণ্য আকাশপথে রপ্তানি হয়, সেই হিসাবে ক্ষতির পরিমাণ অনেক বেশি। এখন তো জায়গা নেই ইম্পোর্ট আসার। এইটাকে ফ্যাসিলিটেট করার জন্য বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে জায়গা টার্মিনাল 3-তে নতুন জায়গাতে জায়গা করে দেওয়া হবে। এদিকে কার্গো ভিলেজের সামনে এসে ভিড় করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ক্ষতিটা প্রায় 10-15 কোটি টাকার নিচে হবে না, আরও বেশি হতে পারে। যেটা আমরা কীভাবে রিকভারি করব, বায়ারকে কীভাবে কনভিন্স করব। স্টক সমস্যা হবে, প্রোডাক্ট আনঅ্যাভেলেবিলিটিতে সমস্যা হবে, প্রোডাক্ট সাপ্লাইতে সমস্যা হবে, যার কারণে স্বাস্থ্য খাত মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে আমি মনে করি। বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থানে আগুন লাগার কিছু কারণও বলেন তারা। এখানে ফায়ার সার্ভিসের গাড়ি কন্টিনিউ থাকা উচিত, 24 ঘন্টা থাকা উচিত, সেটা তো আমরা দেখি নাই। কিছু না হলেও ফায়ার সার্ভিসের একটা অফিস থাকা উচিত এয়ারপোর্টে, শুধু এয়ারপোর্টের জন্য, সেটা আমরা দেখি নাই। তারপরে এখানে আগুন যে কোনো মুহূর্তে লাগতে পারে, রাতে লাগতে পারে। এটা দিনে লাগছে, রাতে লাগলে কি হইতো। ক্ষতি পুষিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা। গত কয়েকদিনে চট্টগ্রামের ইপিজেড সহ একাধিক পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এরই মধ্যে কার্গো ভিলেজে লাগা এই আগুনে প্রশ্ন উঠেছে, এটা কি প্রশাসনিক দুর্বলতা, নাকি গাফিলতি, নাকি নিরাপত্তার ঘাটতি? সব কিছু মিলিয়ে জনমনের সন্দেহ, এটি নিছক দুর্ঘটনা নাকি উদ্দেশ্য প্রণোদিত নাশকতা। যদিও তদন্ত কমিটি তাদের সেই রিপোর্ট বস্তুনিষ্ঠ না দেয়, তাহলে ভবিষ্যতে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা পুনরাবৃত্তি রোধ করা মুশকিলই হবে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নেভানোর নিজস্ব ব্যবস্থাপনা ছিল না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম। রবিবার বিকেলে কার্গো ভিলেজে 8 নম্বর গেটে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। বলেন, কার্গো ভিলেজে আগুন নেভানোর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ব্যবস্থাপনাই ছিল না। এই স্থাপনায় স্টিলের অবকাঠামোর পাশাপাশি ছোট ছোট কম্পার্টমেন্ট থাকায় আগুন নেভাতে দেরি হয়েছে। কলমের ভেতরে ফাটল ধরেছে, স্থাপনা অপেক্ষাকৃত ঝুঁকিপূর্ণ জানিয়ে তাজুল ইসলাম আরও বলেন, কেমিক্যাল পুড়ে অন্য একটি এজেন্ট তৈরি হয়েছে, তবে পরিবেশের কিছুটা ক্ষতি হলেও সেটি বেশি উদ্বেগের বিষয় নয়। জানান, প্রায় 27 ঘন্টা পর আগুন সম্পূর্ণ নেভানো হয়েছে। অতিরিক্ত সতর্কতা হিসেবে 4টি ইউনিট রাখা হয়েছে।
এখানে যদি অ্যাক্টিভ অথবা প্যাসিভ মানে আমাদের যে কোনো ধরনের ডিটেকশন সিস্টেম যদি থাকতো এবং তার সাথে প্রোটেকশন সিস্টেম থাকতো তাহলে হয়তো এতটা দুর্ঘটনা ঘটতোই না। তো এই ধরনের কোনো বিষয় আমরা এখানে পাইনি, যার কারণে আমাদেরও বেগ পেতে হচ্ছে, আমাদেরও তদন্ত করে বের করতে হবে আসলে কখন কিভাবে এই আগুনটা ধরে। সাম্প্রতিক সময়ে দেশের ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির নেতৃত্বে 7 সদস্যের কর কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। সন্ধ্যায় সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির জরুরি বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। উপদেষ্টা জানান, এই কমিটির সদস্য সংখ্যা পরবর্তীতে 12 থেকে 14 জনে উন্নীত হতে পারে। কমিটি আগামী 5 নভেম্বরের মধ্যে প্রতিবেদন দেবে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা ফারুকী আজম বলেন, আগুনের ঘটনায় নাশকতা আছে কিনা কিংবা আগুন আরও দ্রুত নির্বাপন করা যেত কিনা তা তদন্তের পর জানা যাবে। জানান, অগ্নি নির্বাপনের সরকারি সক্ষমতা ও প্রতিষ্ঠানের দায়ও তদন্ত করা হবে। উপদেষ্টা বলেন, আগুনের সূত্রপাত হতে পারে এ ধরনের ঘটনায় প্রযুক্তিগত সক্ষমতা ও অক্ষমতা নিয়েও আলোচনা হয়েছে। সীমাবদ্ধতা আছে কিনা তা পর্যালোচনা করা হচ্ছে। তো এটার একটা কোর কমিটি গঠন করা হয়েছে। এটা সদস্য 7 সদস্য বিশিষ্ট, এটা স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে। বহু কিছু আছে যে এই ধরনের ঘটনাগুলো পরিপূর্ণভাবে তদন্ত করার মতো আমাদের কাছে যথার্থ টেকনিক্যাল নো হাউ নাই। তো এইগুলি সম্পর্ক আমাদের সীমাবদ্ধতাও আমরা পর্যালোচনা করেছি। আমরা আশা করছি যে আমরা একটা পরিচ্ছন্ন আমরা রিপোর্ট পাবো এদের কাছ থেকে 5 তারিখের মধ্যে। এক সপ্তাহের ব্যবধানে 3টি ভয়াবহ অগ্নিকাণ্ড দেশের স্পর্শকাতর এলাকা চট্টগ্রাম ইপিজেড ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লেগেছে আগুন। এসব ঘটনার পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কিনা সেই প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দেশের সুনাম রক্ষা করতে আগুনের উৎস চিহ্নিত করে এর পুনরাবৃত্তি ঠেকাতে হবে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। গেল মঙ্গলবার মিরপুরের একটি পোশাক কারখানা ও রাসায়নিক গুদাম, বৃহস্পতিবার চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিপিইজেড এর একটি ভবন এবং শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন। একদিন পরপর এক সপ্তাহের মধ্যে দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ড আর আগুনের ধরন বিবেচনায় প্রশ্ন উঠছে এর নেপথ্যের কারণ নিয়ে। শাহজালাল এয়ারপোর্টে 2 দিন আগে তারা ইন্টারন্যাশনাল ওই যে কার্গো ভিলেজের সার্টিফিকেট পেয়েছে। তাহলে সার্টিফিকেট কোন ভিত্তিতে পেল, কার আঘাত বা পেলে পরে কার আঘাত লাগলো, 16টা ইজাদারকে এখানে বাদ দেওয়া হয়েছে এবং কোন গ্রুপ এখানে কাজ করতেছে। এখানে কিন্তু দলীয় গ্রুপ কিন্তু কাজ করে বিভিন্ন ইয়েতে, এবং এখানে যে ইকুইপমেন্টটা আছে এই ইকুইপমেন্ট নিয়ে কোনো অবজারভেশন আছে কিনা এগুলো কিন্তু আপনি নিয়ে আসতে হবে। তারপরে যারা এখানে জিনিসপত্র নিয়ে আসছে তাদের ব্যাংক স্টেটমেন্টটা নিতে হবে, ইন্স্যুরেন্স স্টেটমেন্ট নিতে হবে। এমনও হইতে পারে যার ঋণ খেলাপি ছিল, ওইটাকে কভার আপ করার জন্য সে এটা করতে পারে। অনেকে হলো যে এখানে হলো ইন্স্যুরেন্স গেমের জন্য হইতে পারে, সে হয়তো 1 লাখ টাকার জিনিস আনছে, সে হয়তো 1 কোটি টাকার সে করতে পারে। ব্যবসায়ীরা বলছেন, এ ধরনের ঘটনা বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করবে, যার প্রভাব পড়বে অর্থনীতিতেও। বহির্বিশ্বে কিন্তু এই ধরনের ক্রমাগত আগুন লাগা বা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় এই যে আগুন হওয়াটা, এটা কিন্তু খুব ভালো কোনো মেসেজ বহন করে না। ইমেজের দিক থেকে ডেফিনেটলি আমাদের ব্যবসায়িকভাবে তো ক্ষতি হয়েছেই, সেই সাথে ইমেজের ক্ষতিটা আরও অনেক বেশি হবে। যদি কোনো ইস্যুস থেকেও থাকে, নাশকতা বা অন্য কোনো যেগুলো সাসপেক্ট করা হচ্ছে, আমরা সেটা উড়াই দিব কেন? আমাদের অ্যাটলিস্ট সামনে যাতে না হয়, সামনে যাতে আমরা কন্ট্রোল করতে পারি। এসব অগ্নিকাণ্ডের পেছনের কারণ খুঁজে বের করে ভবিষ্যতে আগুনের পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে একের পর এক আগুনের ঘটনা জাতি গভীর শঙ্কায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একের পর এক আগুন লাগার ঘটনা কেবল কাকতালীয় নয়, এগুলো জাতিকে ভাবিয়ে তুলছে। যে অগ্নি প্রজ্বলন, এটা কি করে সম্ভব? জনমনে বড় ধরনের সংশয় সন্দেহ দেখা যাচ্ছে যে
কোনো পরিকল্পিত বিষয় আছে কিনা এটা সবাইকে চিন্তা করতে হবে। এটা সবাইকে ভাবিয়ে তুলেছে যে এই ধরনের একটি ঘটনা হতে পারে, মানে একটি রাষ্ট্রে বিভিন্ন সময় দুর্ঘটনা যে হয় না তা সামাজিক দুর্ঘটনা এটা হতেই পারে নানা সময়, কিন্তু পরপর যখন হতে থাকবে তখন নিশ্চয়ই এই যে চেইন, ঘটনার যে চেইন, এই ঘটনার চেইন যখন আমরা দেখব তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা নিয়ে তার বক্তব্যকে আংশিক কাট করে প্রচার করায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে এনসিপির বক্তব্যকে স্বাগত জানান তিনি। বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলেও মন্তব্য তার। আহমেদ সরারের রিপোর্ট। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংসদ ভবন এলাকায় ঘটে যাওয়া বিশৃঙ্খলা নিয়ে একটি বক্তব্যকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক দলের সরগোলের বিষয়ে পরিষ্কার করতে রবিবার সংবাদ সম্মেলন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে করা সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই যোদ্ধাদের সম্মানিত করতেই বলেছেন, কোনো জুলাই যোদ্ধা এ ধরনের ঘটনার সাথে জড়িত থাকতে পারে না। আমার একটা বক্তব্যের প্রসঙ্গ টেনে আমাকে ক্ষমা চাওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে, আমি এটাকে স্বাগত জানাই। এইভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত। আসলে বয়সের কারণে অনেকে আবেগে হয়তো অনেক কথা বলেছে, আমি সেটা নিয়ে ক্রিটিসাইজ করতে চাই না। আমি মনে করি না বিকৃত করা হয়েছে, তবে আংশিক বক্তব্যটা কাট করে তারা কথা বলেছে বলে আমার মনে হয়। বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করাতে এ ধরনের প্রশ্ন তুলেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংগ্রামের ভিত্তিতেই গণ অভ্যুত্থান হয়েছে। মাত্র 36 দিনের মধ্যে যদি আমরা মনে করি যে একটা ফেসিবাদী শক্তি বা ফেসিস্ট শাসকদের পতন হয়েছে, সেটা সঠিক নয়। এটা হচ্ছে পরিণতি, যে 16 বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফসল। তো সুতরাং বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা আমার মনে হয় সফল হবে না। জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি প্রক্রিয়ার বিষয়। এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত যে কোনো প্রক্রিয়া, যেগুলো আমরা একমত হয়েছি বা কেউ কেউ গণভোটের তারিখ নিয়ে হয়তো বিভিন্ন রকমের প্রস্তাব আছে, এগুলো প্রক্রিয়া, কিন্তু বাস্তবায়ন হবে। পরবর্তী জাতীয় সংসদ সেই প্রস্তাবগুলো গ্রহণ করতে যাতে বাধ্য থাকে, সেজন্য গণভোটের প্রস্তাব আমরা করেছি। আচ্ছা, আমি পাল্টা প্রশ্ন করি, এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল কি বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না? জানা থাকলে বলুন। সবাই বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে। তো তাই যদি হয় তাহলে সংশয় থাকবে কেন? গণতান্ত্রিক চর্চা, এই গণতান্ত্রিক চর্চার জন্যই তো আমরা জীবন দিয়েছি। রাজপথে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলবে, জনমত তৈরি করার চেষ্টা করবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে তারা আন্দোলন করবে, সংগ্রাম করবে। এই দাবির জন্য তো আমরা জীবন দিয়েছি। সম্প্রতি কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা একই সূত্রে গাথা মনে হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা উচিত হবে না বলে জানান সালাউদ্দিন আহমেদ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনের রিমোট ইসির হাতে নেই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, একটি দলকে শাপলা প্রতীক দিতে সৎ সাহস পায় না, এমন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। জানান, এর আইনি ব্যাখ্যাও চাইবেন তারা। এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ইসি শুধু আইনের কাছে জবাবদিহি করবে, কোনো গোষ্ঠী, দল বা ব্যক্তির কাছে নয়। রিপোর্ট আসমা আক্তার নূপুরের। ইসির দেয়া প্রতীক পছন্দের শেষ দিন রবিবার সকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের সাথে সাক্ষাৎ করে এনসিপির 4 সদস্যের একটি প্রতিনিধি দল। সংলাপ শেষে এনসিপি নেতারা সাংবাদিকদের জানান, প্রতীক বরাদ্দ সহ সুষ্ঠু নির্বাচনের নানা বিষয় নিয়ে কথা হয়েছে। নির্বাচন কমিশন স্বেচ্ছাচারী আচরণ করছে বলে অভিযোগ করেন হাসনাত আবদুল্লাহ। বলেন, মধ্যযুগীয় রাজা বাদশাদের মতো আচরণ করছে ইসি। সুষ্ঠু নির্বাচন আয়োজন করার কোনো যোগ্যতা বর্তমান নির্বাচন কমিশনের নেই বলেও মন্তব্য তার। মধ্যযুগীয় রাজা বাদশাদের আচরণের সাথে তাদের একটা সাদৃশ্য রয়েছে এবং আমরা নির্বাচন কমিশনকে আমরা বারবার কিন্তু বলেছি যে একটা নির্বাচন কমিশন
সাংবিধানিক একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান অবশ্যই একটা আইনগত নীতিমালার ভিত্তিতে সেটি চলবে। কোনো ব্যক্তি সর্বস্ব বা ব্যক্তির ইচ্ছা, আমার ইচ্ছা হইলো সকালবেলা উঠে আমার সামনে একটা মাইক দেখলাম যে একটা মাইক মার্কা দিয়ে দিব। প্রতীক হিসেবে শাপলা ছাড়া এনসিপির বিকল্প কোনো সিদ্ধান্ত নেই বলে আবারও জানান এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। প্রবাসী ভোটের নামে ইসি কর্মকর্তারা ঘুরে বেড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের অনেকগুলো অ্যাসেট রেখে তারা চলে গিয়েছিল এবং এই নির্বাচন কমিশনটা 15 বছর তারা নিজেদের মতন সাজিয়েছিল। তো এই যে তারা এই গনিমতের মালগুলা রেখে গিয়েছিল, সেই গনিমতের মাল উপদেষ্টা, বিএনপি, জামাত সবাই এই গনিমতের মালগুলো ভাগ করে নিয়েছে এবং এই রাষ্ট্রের বর্তমান যা অবস্থা, এই ইলেকশন কমিশনও তারা গনিমতের মাল হিসেবে ভাগ করেছে। এদিন দুপুরে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপি জেলা শাখা আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন তাদেরকে শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই, কিন্তু নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা না দিয়ে কাউকে খুশি করতে চাইছে। হুঁশিয়ার করেন ইসিকে দেখাতে হবে কোন আইনে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া যাবে না। যেই নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য মার্কাটা দেওয়ার সৎসাহস দেখাতে পারে না, আমরা মনে করি সেই নির্বাচনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন এই বাংলাদেশে হতে পারে না। আমরা এনসিপি আমাদের জায়গা থেকে অবশ্যই প্রত্যাশা করি যে আমরা শাপলা প্রতীক পেয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। এটা যদি তারা আমাদের সাথে অন্যায় করে, আমরা এই অন্যায়ের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। একই দিনে সিলেটে সকালে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী কাউকে শাপলা প্রতীক দেয়া সম্ভব নয়। নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনো ঘটেনি এবং অনেক কিছুই মিডিয়াতে আসছে। এগুলো আশা রাখি এগুলো আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। কোনো বিতর্কিত লোক নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবেন না বলেও জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম অভিযোগ করেছেন দেশে গত 2 সপ্তাহ ধরে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় ফ্যাসিস্ট সরকারের দোসররা জড়িত। তাই সরকারকে শক্ত অবস্থান তৈরি করে একটি তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। রংপুরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে রবিবার সন্ধ্যায় এনসিপির জেলা ও মহানগর কমিটির সমন্বয় সভায় গণমাধ্যম কর্মীদের কথা বলেন সার্জিস আলম। জুলাই বিপ্লবে যোদ্ধা ও শহীদদের প্রতি সরকার কোনো দায়িত্ব পালন করেনি বলেও অভিযোগ করেন তিনি। কথা বলেন শাপলা প্রতীক নিয়েও। এর আগে দুপুরে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপি জেলা শাখা আয়োজিত সমন্বয় সভায় যোগ দেন সার্জিস আলম। একদিন পর জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন প্রতিষ্ঠিত গণফোরাম। দুপুরে জাতীয় সংসদের এলডি হলে দলটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং দলের সাধারণ সম্পাদক ডক্টর মিজানুর রহমান দলের পক্ষে সনদে সই করেন। এ সময় সুব্রত চৌধুরী বলেন স্বাধীনতার ঘোষণাপত্র জুলাই জাতীয় সনদে যথাযথভাবে থাকবে আশ্বাস পাওয়ার পরই গণফোরাম স্বাক্ষর করল। ৭২-এর সংবিধানের মূল 4 নীতি জুলাই সনদে সমুন্নত রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন প্রতিটি রাজনৈতিক দল জুলাই সনদের সবচেয়ে বড় অংশীদার। এই দলিল ঐক্যমত্য কমিশনের একক দলিল নয়, এটা সবার রাজনৈতিক অঙ্গীকার। তিনি বলেন যারা স্বাক্ষর করেননি তাদের মতামত দলিলে উল্লেখ আছে, সবাইকে জুলাই সনদে স্বাক্ষর করতে আবারও আহ্বান জানান তিনি। এর আগে শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকলেও স্বাক্ষর করেননি গণফোরাম। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি, এইটা নতুন করে দেওয়া হচ্ছে। আমাদের প্রস্তাব ছিল একই সাথে 4 মূলনীতি গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ, এই 4টি শব্দ সহ যদি এটা দেওয়া হতো তাহলে জিনিসটা আমাদের কাছে পরিপূর্ণতা লাভ করত এবং মুক্তিযুদ্ধকে আমরা পরিপূর্ণভাবে ধারণ করতে পারতাম। প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা যথাযথ সম্মানের সাথে তাদের প্রস্তাবের মধ্যে এটা বহাল থাকবে। এই দলিল কোনো কমিশনের একক দলিল নয়, এটা সকলের সম্মিলিত প্রচেষ্টার রাজনৈতিক অঙ্গীকারপত্র। আমাদের আহ্বান, আসুন আমরা সকলেই স্বাক্ষর করি, যেন আমরা কেবল এই দলিলটিকে পূর্ণাঙ্গই করে তুলতে পারি না, এটা বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা অগ্রসর হতে পারি।
জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জুলাই সনদে স্বাক্ষর করলেও বাস্তবায়ন আদেশ জারি ও আইন ভিত্তি দিতে গণভোটের কাজ বাকি রয়ে গেছে। কবে হবে সে বিষয়েও কোনো উল্লেখ নেই। সেজন্য জুলাই সনদ স্বাক্ষরের পরও জামাত ও সমমনা দলগুলো মাঠের কর্মসূচি দিয়েছে বলে জানান তিনি। জুলাই সনদে স্বাক্ষর করেছি, এটা জুলাই চার্টারের যে সমস্ত সংস্কারমূলক প্রস্তাবে আমরা সবাই একমত হয়েছি, স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাবের ব্যাপারে আমাদের একমত প্রকাশ করেছি। যে গণভোট কখন হবে আর এর যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশটা কখন হবে, এই দুইটা জায়গা জুলাই সনদের অন্তর্ভুক্ত করে লিখিত নেই বলে অনেকেই প্রশ্ন করছেন যে আপনারা যে করলেন এটা যে বাস্তবায়ন হবে, কবে আদেশ জারি হবে, কবে গণভোট হবে, এটা নিষ্পত্তি তো এখনো হয়নি। এটা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে এটা আইনি ভিত্তি দিতে হবে। আমরা নিয়মতান্ত্রিকভাবে সরকারকে, জনগণকে, দেশবাসীকে, প্রশাসনকে, ঐক্যমত্য কমিশনকে আমরা মেসেজ দিতে চাই যে আমাদের দাবি ন্যায্য, এটা আমাদের মানতে হবে। জামাতের কথিত পিআর আন্দোলন একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় সংলাপকে গণ অভ্যুত্থানের আলোকে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে পিআর আন্দোলনের ইস্যু তোলা হয়েছে। সংবিধানের একটি সুরক্ষা হিসেবেই ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়টি মৌলিক সংস্কারের অন্যতম দাবি ছিল। এই ধরনের মৌলিক সংস্কার ও বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদের আইনি কাঠামো তৈরির জন্য একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলেন এনসিপি, কিন্তু জামাত ও তার সহযোগীরা এটা ছিনতাই করেছে। তারা একে একটি কাঠামোগত পিআর বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে এবং এটাকে তাদের ক্ষুদ্র দলীয় স্বার্থ উদ্ধারের জন্য দর কষাকষির একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ৫% বাড়ি ভাড়ার বিষয়ে সম্মতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। তবে তা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা। আগামীকাল আমরণ অনশন কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছেন তারা। এদিকে সরকারের সামর্থ্য বিবেচনা করে বাড়ি ভাড়া ৫% মেনে নিয়ে শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার। রিপোর্ট করছেন মামুন আব্দুল্লাহ। আমরণ অনশনে থাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা ৫% হারে দিতে সম্মতি দিয়ে রবিবার অর্থ মন্ত্রণালয় আদেশ জারি করে। এই আদেশ নভেম্বর থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। তবে শিক্ষকরা ৫% বাড়ি ভাড়া প্রত্যাখ্যান করেছেন। বাড়ি ভাড়া 20% হারে দেওয়ার দাবিতে অনড় রয়েছেন তারা। দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ৮ম দিনের মতো আন্দোলন করেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। 5% নামে একটা প্রতারণা বলবো আমি, এবং শিক্ষক সমাজের প্রতি এটা একটা দুর্ব্যবহার বলবো আমি রাষ্ট্রীয়ভাবে। 20% বাড়ি ভাড়া 1% কম হলে আমরা শহীদ মিনার ত্যাগ করব না। আমাদের 20% বাড়ি ভাড়া মানতে হবে। আমরা মাস্টার্স পাস করে 12,000 টাকা বেতনে কিভাবে এই যুগে চলা সম্ভব? আমাদের বিশ্ব শিক্ষক দিবসে যখন আমাদের 500 টাকা বাসা ভাড়া দিয়েছে, তখনই আমাদের মন খারাপ হয়ে গেছে। এদিকে সরকারের দেয়া বাড়ি ভাড়া মেনে নিয়ে আন্দোলন প্রত্যাহার করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার। শিক্ষক সমাজের অনেক বেশি পাওয়া দরকার, কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারণে যে সিদ্ধান্ত হয়েছে, অর্থ মন্ত্রণালয় তারা বরাদ্দ সেটা করেছেন, সেখানে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি যথেষ্ট। আমি মনে করি এখন আন্দোলনরত শিক্ষক যারা রয়েছেন তারা এখন ক্লাস শ্রেণীকক্ষে ফিরে যাবেন। অন্যদিকে দাবি আদায়ে বিকেলে ভুকা মিছিল করেছেন শিক্ষকরা। এ সময় হাইকোর্ট মাজার এলাকা প্রদক্ষিণ করেন তারা। এই 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা, 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন যতক্ষণ না হাজির হবে, যতক্ষণ না জারি করা হবে, এমপিওভুক্ত শিক্ষকদের এই শহীদ মিনারের আন্দোলন চলছে। মিছিল শেষে শহীদ মিনারে আবারও অবস্থান নেন শিক্ষকরা। সন্ধ্যায় শিক্ষকদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করতে শহীদ মিনারে আসেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।
40% দেওয়া এটা হচ্ছে আপনাদের রাষ্ট্রের দায়িত্ব। সেখানে কেন আমার একজন শিক্ষককে 20%-এর জন্য দিনের পর দিন এই শহীদ মিনারে রোদে পড়তে হবে এবং বৃষ্টিতে ভিজতে হবে? হাজার হাজার কোটি টাকা আপনারা লোপাট করছেন, সেটা উদ্ধার করে আপনারা আমাদের শিক্ষকদের উপর জুলুম করবেন না, সেই জুলুম আপনারা বরদাস্ত করবেন না, আগুন নিয়ে খেলবেন না। এ সময় নতুন কর্মসূচিও ঘোষণা করেন শিক্ষক নেতারা। জাতীয় শহীদ মিনারে বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষকের ইনশাআল্লাহ আগামীকালকে সমাবেশ অনুষ্ঠিত হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশনের ঘোষণা দেন শিক্ষক নেতারা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর আরমানিটোলার একটি বাসা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পুরান ঢাকার একটি ভবনের সিঁড়ি থেকে উদ্ধার করা মরদেহটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 15তম ব্যাচের শিক্ষার্থী জুবায়েদ রহমানের বলে জানা গেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। আরমানিটোলার পানির পাম্প গলিতে যে বাসায় টিউশনি করতেন সেখানেই তার লাশ পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন বংশাল থানার ওসি। জানান, ছুরিকাঘাতে জুবায়েদ হোসাইন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে ওসি বলেন, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। নিহত জুবায়েদ হোসাইন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়। বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতিও ছিলেন জুবায়েদ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ তাজাম্মুল হক বলেছেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। 1 নভেম্বর থেকে পর্যটকরা সেন্ট মার্টিন যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। রবিবার দুপুরে সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। পরিবেশ উপদেষ্টা জানান, পর্যটকরা সেন্ট মার্টিনে রাতে অবস্থান করতে পারবেন কিনা সেই বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী 9 মাসের জন্য বন্ধ থাকে সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ, যার প্রভাব পড়েছে দ্বীপের পর্যটন খাতে। বন্ধ রয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষা করতেই ভ্রমণ বন্ধ রাখার এই সিদ্ধান্ত। সেন্ট মার্টিনে আমরা এবং পর্যটন মন্ত্রণালয় একসাথে বসে একটা সিদ্ধান্ত দেব। আমরা রাত্রি যাপনেরও অনুমতি দেব, কিন্তু কোন মাস থেকে কোন মাসে সেটা আমরা একসাথে বসে ঠিক করতে হবে। কারণ এবারের রেগুলেশনটা যেমন ট্যুরিজম মিনিস্ট্রি টিকেটিংটা রেগুলেট করবে, তাদের ওই অ্যাপটা প্রস্তুত হবে, তারপরে এই সিদ্ধান্তটা আমরা দিতে পারবো। অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে আইনি তথ্য বাড়ানো এবং গোয়েন্দা তথ্যের স্বল্পতা খতিয়ে দেখার দাবি করেছে ইনকিলাব মঞ্চ। রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান ইনকিলাব মঞ্চের নেতারা। 31 অক্টোবরের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ায় অস্পষ্টতা দূর করে সনদে আইনি ভিত্তি দেওয়ার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। এছাড়া জুলাই যোদ্ধাদের দায়মুক্তি এবং শহীদ ও নিহত পরিবারকে সর্বোচ্চ সহায়তা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন ইনকিলাব মঞ্চ। সালাউদ্দিন আহমেদ তিনিও একজন। শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর মাত্র একদিন আগে বৃহস্পতিবার চট্টগ্রামের সিপিজেড তার একদিন আগে রূপনগর শিল্প এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুন এবং 16 জন গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। আগেও কোনো ঘটনা নাই, পরেও কোনো ঘটনা নাই, হঠাৎ করে এসে যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটছে এইগুলোকে আমরা মনে করছি যে এগুলো একদম পূর্ব পরিকল্পিত নাশকতা। আরও কিছু খবর নিয়ে এবার দেখুন ডেস্ক রিপোর্ট। সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আজ এক জাতীয় সেমিনারের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক এম.আর. কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ডক্টর মোহাম্মদ সবুর খান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সিগঞ্জের লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন এলাকায় জনসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডাক্তার আসাদুজ্জামান রিপন। পথচারী ও ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করে পরে বক্তব্য রাখেন তিনি। নিজেদের নির্বাচিত সরকার
দেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার তাদের সর্বশেষ ডিজাইনের পণ্যকে কেন্দ্র করে একটি নতুন ও মনোমুগ্ধকর টেলিভিশন কমার্শিয়াল টিভিসি নির্মাণ করেছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে আজ এই টিভিসির শুটিং শেষ হয়েছে। ব্র্যান্ডটির নতুন প্রচারণামূলক উদ্যোগে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জনপ্রিয় অভিনেতা ও মডেল তৌসিফ মাহবুব। তার সঙ্গে অভিনয় করেছেন এ প্রজন্মের বেশ কয়েকজন জনপ্রিয় মডেল ও তারকা শিল্পী। নতুন এই টিভিসি স্টেপ ফুটওয়্যারের পণ্যের গুণগত মান, ডিজাইনে বৈচিত্র্য এবং আধুনিকতার বার্তা তুলে ধরবে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির। জাঁকজমকপূর্ণ এই টিভিসি নির্মাণের দায়িত্ব পালন করেছে দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা অ্যাডসাইন। বাংলাদেশের সর্ববৃহৎ হিফজুল কোরআন প্রতিযোগিতা পবিত্র কোরআনের আলোর 18তম আসরের জেলা পর্যায়ের অডিশন হয়েছে ফেনীতে। হাফেজ মাওলানা ইউনুস ইদ্রিসের তত্ত্বাবধানে ফেনীর মিসবাহুল কোরআন ওয়াজ সুন্নাহ মাদ্রাসায় সারাদিনব্যাপী এই আয়োজনে বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা হোসেন আহমেদ এবং হাফেজ মাওলানা জহিরুল ইসলাম। প্রাথমিক বাছাই শেষে 10 জনকে ইয়েস কার্ড দিয়ে বিভাগীয় রাউন্ডের জন্য নির্বাচিত করা হয়। কেরানীগঞ্জে আন্তঃউপজেলা ইউনিয়ন ভিত্তিক কাবাডি ও ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। এ সময় তার সাথে ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার ভূমি আফতাব আহমেদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করব সংবাদ, তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। শাহজালালে অগ্নিকাণ্ডে $1 বিলিয়ন ক্ষতির শঙ্কা বিজিএমইএর। সব অভিযোগের তদন্ত চলছে, জানিয়েছেন উপদেষ্টা। 7 দিনের 3 আগুন নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। দেশে একের পর এক আগুনে গভীর শঙ্কায় জাতি, বলেছেন রিজভী। ক্ষমা চাওয়ার আহ্বানকে স্বাগত জানালেন সালাউদ্দিন। খণ্ডিত বক্তব্য প্রচারের অভিযোগ। নির্বাচনের রিমোট ইসির হাতে নেই, অভিযোগ এনসিপির। শাপলা না দেওয়ার আইনগত ব্যাখ্যা দাবি, কোনো দল বা ব্যক্তির কাছে জবাবদিহি নয়, নাকচ ইসি। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাঠের কর্মসূচি অব্যাহত জামাত সহ সমমনাদের। জামাতের পিয়ার আন্দোলনকে রাজনৈতিক প্রতারণা বললেন নাহিদ। 5% বাড়ি ভাড়া অনুমোদনের সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান এমপিওভুক্ত শিক্ষকদের। নতুন কর্মসূচি ঘোষণা, ক্লাসে ফেরার আহ্বান শিক্ষক প্রতিষ্ঠান। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।